হ্যালো বন্ধুরা, আমার নাম জুমাইরা জ্যোতি। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদেরকে যে গল্পটা বলব সেটা আমার শ্বশুরমশাইকে নিয়ে। আমার স্বামী বিদেশ চলে যাওয়ার পর শ্বশুরমশাই আমার সাথে যা করতেন আমার আজকের গল্পে তা তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আশা করি তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবা, নিশ্চয়ই অনেক মজা পাবা। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যায়। বন্ধুরা, আমার জীবনটা ছিল আর 10টা সাধারণ মেয়ের মতোই। বাবা মায়ের আদরে বড় হয়েছি। সবাই বলতো আমার চেহারায় নাকি মায়া আছে আর আমার হাসিটা নাকি মন ভালো করে দেয়। পড়াশোনা শেষ করার পরই নুমান বিল্লার সাথে আমার বিয়ে হয়। নুমান খুব ভালো মনের একজন মানুষ। বিয়ের পর ভালোবাসায় আর আদরে ভরিয়ে রেখেছিল আমাকে। আমাদের সংসারটা ছিল সুখের এক চিলতেনির। আমার শ্বশুর নাজিউল্লাহ সাহেব আর শাশুড়ি সাজিলা বেগম ও আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। দেবর ইকরামুজ্জামান আর ননদ নরিফাও ছিল বন্ধুর মতো। সব মিলিয়ে একটা স্বপ্নের জীবন। বিয়ের ঠিক 2 বছরের মাথায় আমাদের ঘর আলো করে এলো আমার মেয়ে সোহানা। সোহানাকে পেয়ে আমাদের পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হল না। পরিবারের আর্থিক সচ্ছলতার কথা ভেবে নুমান বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিল। মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আমি জানতাম আমাদের ভবিষ্যতের ভালোর জন্যই এই ত্যাগ স্বীকার করতে হবে। নুমানকে বিদায় জানানোর দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর একটা। চোখের জল আটকে রেখে তাকে বলেছিলাম, তুমি কোনো চিন্তা করো না, আমি সবাইকে নিয়ে ভালো থাকব। নুমান বিদেশ চলে যাওয়ার পর প্রথম সব ঠিকই ছিল। শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাই আমার খেয়াল রাখত। সোহানাকে নিয়ে আমার দিনগুলো কেটে যাচ্ছিল। আমি আমার শ্বশুরকে নিজের বাবার মতোই দেখতাম। তার প্রতিটি কথা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতাম। শাশুড়ি মাও আমাকে রান্নাবান্না থেকে শুরু করে সংসারের সব কাজে সাহায্য করতেন। আমাদের পরিবারে একটা শান্তির পরিবেশ ছিল। আমি ভাবতাম নুমান কাছে না থাকলেও তার পরিবার তো আমার পাশেই আছে। কিন্তু আমি বুঝতে পারিনি এই শান্তির আড়ালেই ঘনিয়ে আসছিল এক কালো মেঘ। আমার ননদ নরিফার মনে যে কি ছিল তা আমি প্রথমে বুঝতে পারিনি। সে আমার সাথে খুব ভালো ব্যবহার করত, কিন্তু তার চোখে দৃষ্টিতে মাঝে মাঝে আমি একটা অদ্ভুত হিংসার ঝলক দেখতে পেতাম। আমি বিশ্বাসটাকে খুব একটা বার্তা দিতাম না। ভাবতাম হয়তো আমার মনের ভুল, কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম আমার এই ধারণাটা ভুল ছিল। আমার নন্দের মনের মধ্যে জমে থাকা সামান্য ঈর্ষাই যে আমার জীবনটাকে একটা সময় নরকে পরিণত করবে, তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার ননদ নুডিফা হয়তো ভাবত আমি আসার পর থেকে বাড়ির সবাই আমাকে বেশি ভালোবাসে। বিশেষ করে তার বাবা অর্থাৎ আমার শ্বশুর আমার প্রশংসায় পঞ্চমুখ থাকতেন। হয়তো এটাই তার সহ্য হতো না। সে আমার খুব ধরার জন্য সব সময় মুখিয়ে থাকত। আমি কি করছি, কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, সব বিষয়ে তার ছিল তীক্ষ্ণ নজর। আমি প্রথমে বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, কিন্তু দিন দিন তার নজরদারিটা আমার কাছে অস্বস্তিকর মনে হতে লাগল। সে আমার প্রতিটি কাজের ভুল ব্যাখ্যা করে আমার শ্বশুর শাশুড়ির কাছে বলতে শুরু করল। আমার স্বামী নোমানের সাথে যখন ভিডিও কলে কথা বলতাম, নুডিফা আশপাশেই ঘুরঘুর করত। আমি কি বলছি, নুমান কি বলছে, সব শোনার চেষ্টা করত। এরপর সে আমাদের কথার খণ্ডিত অংশকে ফুলিয়ে ফাঁপিয়ে আমার শাশুড়ির কাছে বলত। শাশুড়ি মা প্রথমে বিশ্বাস না করলেও একই কথা বারবার শোনার পর তার মনেও সন্দেহের বীজ নানা বাঁধতে শুরু করল। আমার শ্বশুর নাজিউল্লাহ সাহেব ছিলেন খুব সহজ সরল মানুষ। তিনি তার মেয়েকে খুব বিশ্বাস করতেন। তাই নুডিফা যখন তার কাছে আমার নামে কিছু বলত তিনি সেটাই বিশ্বাস করতে শুরু করলেন। ধীরে ধীরে আমার শ্বশুরের আচরণেও আমি পরিবর্তন লক্ষ্য করলাম। তিনি আগের মতো আমার সাথে মন খুলে কথা বলতেন না। একটা দূরত্ব বজায় রেখে চলতেন। প্রায়ই আমাকে নানা বিষয়ে প্রশ্ন করতেন, যার মধ্যে একটা সন্দেহের সুর থাকত। আমি বুঝতে পারছিলাম কেউ একজন তার কান ভারী করছে, কিন্তু সেটা যে আমারই ননদ তা আমি পুরোপুরি নিশ্চিত হতে পারছিলাম না। আমার সরল মন কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না যে ননদ আমার সাথে বন্ধুর মতো মিশত সেই আমার এত বড় ক্ষতি করতে পারে। আমার জীবনে সে রহস্যময় আর কষ্টের অধ্যায়ের শুরুটা হয়েছিল। এভাবেই একটা সুখী পরিবারে কিভাবে সন্দেহের বিষ ছড়িয়ে পড়তে পারে তা আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে শুরু করেছিলাম। আমি জানতাম না সামনে আমার জন্য কি ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। আমি শুধু মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতাম আর আমার বিশ্বাস আর সততার উপর ভরসা রেখেছিলাম। আমি জানতাম সত্য একদিন প্রকাশ পাবেই, কিন্তু সেই দিনটা যে এত সহজে আসবে না তা আমার জানা ছিল না।
পরিবারের মধ্যে আমার অবস্থানটা দিন দিন কেমন জন্য বদলে যাচ্ছিল। যে শ্বশুর আমাকে মেয়ের মতো দেখতেন তার চোখে আমি এখন সন্দেহের ছায়া দেখতে পেতাম। তিনি একদিন আমাকে ডেকে বললেন, বোমা, নুমান তো বাড়িতে নেই, তাই একটু সাবধানে চলাফেরা করবে, মানুষের মুখ তো আর বন্ধ করা যায় না। আমি তার কথার আসল অর্থ বুঝতে না পেরে বললাম, বাবা, আমি তো সবসময় সাবধানেই থাকি। কোনো সমস্যা হয়েছে কি? তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, কিছু না। তাও বললাম। তার এই কথাগুলো আমার মনের মধ্যে একটা কাঁটা আর মতো বিঁধে রইল। আমার ননদ নুডিফার ষড়যন্ত্রের জালটা ধীরে ধীরে আরও মজবুত হচ্ছিল। সে আমার প্রত্যেকটা পদক্ষেপকে ভুলভাবে ব্যাখ্যা করে আমার শ্বশুর শাশুড়ির সামনে তুলে ধরছিল। আমি যদি একটু সেজেগুজে থাকতাম, সে শাশুড়িকে গিয়ে বলতো, মা, দেখেছ ভাইয়া বাড়িতে নেই, আর ভাবির সাজগোজ দেখো কার জন্য এত সাজে গিয়ে জানে। আমি যদি ফোনে আমার কোনো বন্ধুর সাথে হাসাহাসি করে কথা বলতাম, সে আমার শ্বশুরকে গিয়ে বলতো, বাবা, বৌমা তো সারাদিন ফোনে কার সাথে যেন হাসাহাসি করে কথা বলে, আমাদের তো কিছুই বুঝতে দেয় না। এইসব কথা শুনে আমার শাশুড়িও কেমন যেন হয়ে গেলেন। তিনি এখন কথায় কথায় আমাকে খোঁটা দিতে শুরু করলেন। একদিন রান্না করতে গিয়ে তরকারিতে একটু লবণ বেশি হয়ে গিয়েছিল। শাশুড়ি মা সবার সামনে আমাকে উদ্দেশ্য করে বললেন, যার মন ঠিক থাকে না তার রান্নাবান্নাও ঠিক হয় না। আমি তার এই কথায় খুব কষ্ট পেলাম, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারলাম না। শুধু নীরবে চোখের জল ফেললাম। আমার মেয়ে সোহানা হয়তো আমার কষ্টটা বুঝতে পারত, তাই সে আমার আঁচল ধরে চুপচাপ বসে থাকত। আমার দেবর একরামুজ্জামান ও নুডিফার কথায় প্রভাবিত হতে শুরু করল। সে আগে আমার সাথে বন্ধুর মতো কথা বলত, এখন সে আমাকে এড়িয়ে চলে। বাড়িতে একটা গুমোট পরিবেশ তৈরি হলো, সবাই আমার সাথে কথা বলে, কিন্তু সেই কথায় আগের মতো আন্তরিকতা নেই। সবার চোখে মুখে একটা অদৃশ্য সন্দেহের দেয়াল। আমি একা হয়ে যাচ্ছিলাম। আমার স্বামী নুমানের সাথে যখন কথা বলতাম, তখনও আমি স্বাভাবিক থাকার চেষ্টা করতাম। আমি চাইতাম না আমাদের ভেতরের এই সমস্যার কথা সে জানতে পেরে কষ্ট পাক। কিন্তু আমার এই চেষ্টাও ব্যর্থ হলো। নুরিফার আমার শাশুড়ি মিলে নুমানকেও আমার বিরুদ্ধে বলতে শুরু করল। তারা তাকে বোঝানোর চেষ্টা করল যে আমি তার অনুপস্থিতির সুযোগ নিয়ে উচ্ছৃঙ্খল জীবন যাপন করছি। নুমান প্রথমে তাদের কথা বিশ্বাস করতে চায়নি। সে আমাকে ফোন করে জিজ্ঞেস করল, জ্যোতি, বাড়িতে কোনো সমস্যা হয়েছে? মা আর নুডিফা তোমার নামে এসব কি বলছে? আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে এগুলো সব ভুল বোঝাবুঝি, কিন্তু দূর প্রবাসে বসে থাকা একজন মানুষের পক্ষে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা বোঝা খুব কঠিন ছিল। নুমানের মনেও ধীরে ধীরে সন্দেহের বীজ দানা বাঁধতে শুরু করল। তার গলার স্বরে আমি আগের সেই বিশ্বাস আর ভালোবাসা খুঁজে পেতাম না। সে এখন আমাকে নানা ধরনের প্রশ্ন করত। আজ কোথায় গিয়েছিলে, কার সাথে কথা বলেছ? তার এই প্রশ্নগুলো আমার বুকে তীরের মতো বিদ্ধ। যার ভালোবাসার উপর ভরসা করে আমি সব প্রতিকূলতা মোকাবেলা করার স্বপ্ন দেখতাম, সেও আমাকে অবিশ্বাস করতে শুরু করেছে। এই কষ্টটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম আমার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমাকে আমার স্বামীর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, এই পরিবার থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। কেউ উঠে পড়ে লেগেছে, কিন্তু কে বা কারাই এর পেছনে আছে তা আমি স্পষ্ট করে বুঝতে পারছিলাম না। আমার মন বলছিল এর পেছনে আমার ননদ নুডিফারই হাত আছে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আমি কিভাবে সবাইকে বোঝাবো যে আমি নির্দোষ? এইভাবে সন্দেহের জালে জড়িয়ে আমার দিনগুলো কাটতে লাগল। প্রতিটি মুহূর্ত আমার কাছে অসহ্য মনে হতো। রাতে ঘুমাতে পারতাম না। সারাক্ষণ একটা অজানা ভয় আর আশঙ্কায় আমার মনটা ছেয়ে থাকত। আমি শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম যেন তিনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন এবং আমার সম্মান রক্ষা করেন। আমি জানতাম আমার পথটা খুব কঠিন, কিন্তু আমি হার মানতে রাজি ছিলাম না। আমাকে আমার সততা প্রমাণ করতেই হবে। আমার মেয়ের ভবিষ্যতের জন্য, আমার ভালোবাসার জন্য। আমার জীবনের আকাশটা যে এতটা কালো মেঘে ঢেকে যাবে তা আমি কখনো কল্পনাও করিনি। যে বাড়িতে আমি একদিন বধূ সেজে এসেছিলাম, অফুরান্ত স্বপ্ন নিয়ে, সেই বাড়ির দেয়ালগুলোই এখন আমার কাছে খাঁচা। মনে হতে লাগলো আমার ননদ নুরিফার ছড়ানো বিষাক্ত কথাগুলো পুরো পরিবারে এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে আমার প্রতিটি নিঃশ্বাস নেওয়া হবে না। অপরাধের শামিল হয়ে দাঁড়িয়েছিল আমার শ্বশুর শাশুড়ির চোখে মুখে সারাক্ষণ থাকত নেদবেরি আর সন্দেহের ছাপ। একদিন আমার মেয়ে সোহানার খুব জ্বর। আমি তাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। আমার শাশুড়ি এসে বললেন, একা একা কোথায় যাচ্ছ? ইকরামুজ্জামানকে সাথে নিয়ে যাও। আমি বললাম, মা, ও তো ওর কাজে ব্যস্ত, আমি একাই পারব। আমার কথা শেষ হতে না হতেই তিনি ধমক দিয়ে উঠলেন, বেশি বাড়াবাড়ি করবে না, যা বলছি তাই শোনো। একা একা বাইরে যাওয়ার এত শখ কেন?
তার কথায় আমি এতটাই অবাক আর কষ্ট পেলাম যে আমার মুক্তি আর কোনো কথা বের হলো না। অথচ এক সময় এই মানুষটাই আমার উপর সবচেয়ে বেশি ভরসা করতেন। নুমানের সাথে আমার সম্পর্কটা দিন দিন আরও খারাপ হচ্ছিল। সে এখন আর আগের মতো নিয়মিত ফোন করত না। ফোন করলেও তার কথায় থাকত শুধু কৈফিয়ত চাওয়ার সুর। সারাদিন কি করো, বাড়ির বাইরে যাও না তো, আমার মা বাবার খেয়াল রাখছ তো? তার এই প্রশ্নগুলো শুনে আমার মনে হতো সে আমাকে তার স্ত্রী নয়, বরং একজন অপরাধী মনে করছে। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে তোমার পরিবার যা বলছে তা সত্যি নয়, আমাকে বিশ্বাস করো। কিন্তু আমার কথা তার কানে পৌঁছাত না। সে বলতো, আমার বাবা মা আর বোন কখনো মিথ্যে বলতে পারে না। নিশ্চয়ই তোমার মধ্যে কোনো সমস্যা আছে। আমার ননদ নুডিফা এই সুযোগে আগুনের মধ্যে ঘি ঢালছিল। সে নোমানকে ফোন করে কান্নাকাটি করে বলতো, ভাইজা তুমি চলে যাওয়ার পর থেকে ভাবি আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে। বাবা মাকে একদমই দেখে না, সারাক্ষণ নিজের মতো থাকে। আমরা কিছু বললেই ঝগড়া করে। এইসব ডাহা মিথ্যে কথাগুলো নুমান বিশ্বাস করতে শুরু করল, কারণ তার পরিবারের সবাই একই সুরে কথা বলছিল। আর আমি ছিলাম একা, আমার পক্ষে কথা বলার মতো কেউ ছিল না। আমার শ্বশুর নাজিউল্লাহ সাহেবও এখন আমার সাথে সরাসরি কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছেন। তিনি আমাকে দেখলেই মুখ ঘুরিয়ে নিতেন। তার এই আচরণটা আমার বুকে ছুরির মতো আঘাত করত। যে মানুষটাকে আমি বাবার আসনে বসিয়েছিলাম তার চোখে আমার জন্য এই অবহেলা আমি সহ্য করতে পারতাম না। আমি বুঝতে পারছিলাম যে তারা সবাই মিলে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার একটা পায় তারা করছে। কিন্তু কেন, আমি তাদের কি ক্ষতি করেছি? এই প্রশ্নগুলো আমার মনের মধ্যে সারাক্ষণ ঘুরপাক খেত। আমি আমার বাবার বাড়ি থেকেও কোনো সাহায্য চাইতে পারছিলাম না, কারণ আমি চাইতাম না যে আমার জন্য আমার বাবা মা চিন্তা করুক। আমি তাদের বুঝিয়েছিলাম যে আমি খুব ভালো আছি। তাই আমার এই অসহায়ত্বের কথা, আমার এই একাকিত্বের কথা বলার মতো কোনো জায়গা ছিল না। আমি একা একা ঘরে দরজা বন্ধ করে কাঁদতাম। আমার মেয়ে সোহানা আমার মুখের দিকে তাকিয়ে থাকত। হয়তো সেও তার ছোট্ট মন দিয়ে বোঝার চেষ্টা করত যে তার মায়ের মনে অনেক কষ্ট। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। আমার শাশুড়ি আর ননদ পাশের ঘরে বসে আমার সম্পর্কেই কথা বলছিল। আমার ননদ বলছিল, মা ভাইয়াকে বলো ও জেন ভাবিকে ডিভোর্স দিয়ে দেয়, এই মেয়েটা আমাদের পরিবারে থাকার যোগ্য না। শাশুড়ি বললেন, আমি তো সেটাই ভাবছি, কিন্তু তোর বাবা তো এখনো কিছু বলছে না। তাদের এই কথাগুলো শুনে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। আমি ভাবতে পারছিলাম না তারা আমার এতটা ক্ষতি চাইতে পারে। আমি সেদিনই সিদ্ধান্ত নিলাম আমাকে এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। আমি এভাবে নীরবে সব অন্যায় সহ্য করতে পারি না। আমাকে আমার স্বামীর বিশ্বাস ফিরে পেতেই হবে। আমাকে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ। কিন্তু কিভাবে? আমার হাতে তো কোনো প্রমাণ নেই। আমার বিরুদ্ধে পুরো পরিবার। এই অসম লড়াইয়ে আমি কি জিততে পারব? আমার মনটা ভয়ে আর আশঙ্কায় কেঁপে উঠছিল। কিন্তু আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি আবার মনের মধ্যে সাহস খুঁজে পেলাম। আমাকে পারতেই হবে। এই অন্যায়ের বিরুদ্ধে আমাকে রুখে দাঁড়াতেই হবে। একদিন বিকেলে আমি সোহানার জন্য কিছু শীতের কাপড় কিনতে মার্কেটে গিয়েছিলাম। মার্কেট থেকে ফিরতে আমার একটু সন্দেহ হয়ে গেল। আমি বাড়িতে ঢোকার সাথে সাথেই আমার শ্বশুর নাজিউল্লাহ সাহেব আমাকে বসার ঘরে ডাকলেন। তার মুখটা ছিল থমথমে, চোখ দুইটা ছিল রাগে লাল। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই তিনি গম্ভীর গলায় বললেন, বোমা এতক্ষণ কোথায় ছিলে? আমি স্বাভাবিকভাবেই উত্তর দিলাম, বাবা, সোহানার জন্য কিছু কাপড় কিনতে মার্কেটে গিয়েছিলাম। আমার কথা শুনে যেন তিনি আরও রেগে গেলেন। তিনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আমার দিকে আঙুল তুলে বললেন, মার্কেটে গিয়েছিলে না? অন্য কোথাও? আমাদের কি এতই বোকা পেয়েছ? তোমার সব কীর্তি আমরা জানি। আমি তার কথায় আকাশ থেকে পড়লাম। হতভাগ্য বললাম, বাবা, আপনি এসব কি বলছেন? আমি কোথায় যাব? আমি তো শুধু মার্কেটে। আমাকে কথা শেষ করতে না দিয়েই তিনি চিৎকার করে উঠলেন, চুপ করো, একদম মিথ্যা কথা বলবে না। তোমার মতো মেয়ের জন্য আমাদের মান সম্মান সব ধুলো মিশে যাচ্ছে। আমার ছেলেটা বিদেশে খেটে মরছে আর তুমি এখানে রং তামাশা করে বেড়াচ্ছ। শ্বশুরের মুখ থেকে এই ধরনের কথা শুনে আমার মাথাটা ঘুরতে লাগল। আমার মনে হচ্ছিল আমি হয়তো জ্ঞান হারিয়ে ফেলব। আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল। আমি কান্না জড়িত গলায় বললাম, বাবা, আমাকে বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি। আপনারা কেন আমাকে ভুল বুঝছেন? আমার কান্নায় তার মন একটুও গলল না। তিনি আগের মতোই কঠোর গলায় বললেন, তোমার এই চোখের জল দেখি আর কোনো লাভ হবে না। এখনো সময় আছে।
নিজেকে শুধরে নাও, না হলে তোমার কপালে অনেক দুঃখ আছে। আমার শাশুড়ি, দেবর, ননদ সবাই সেখানে উপস্থিত ছিল। তারা সবাই এমনভাবে আমার দিকে তাকিয়েছিল যেন আমি সত্যিই কোনো বড় অপরাধ করে ফেলেছি। আমার ননদ নুডিফার মুখে ছিল একটা ক্রূর হাসির ঝলক। আমি বুঝতে পারলাম এই নাটকের মূল কারিগর সেই আমার শ্বশুরের কানে বিষ ঠেলেছে। কিন্তু আমি তখন এতটাই অসহায় ছিলাম যে প্রতিবাদ করার মতো ভাষাও খুঁজে পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল এই পৃথিবীতে আমার চেয়ে দুঃখী আর কেউ নেই। আমি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে এলাম। সোহান আমাকে কাঁদতে দেখে ভয় পেয়ে গেল। সে আমার গলা জড়িয়ে ধরে বলল, মা তুমি কাঁদছ কেন? দাদু তোমাকে বকেছে। আমি আমার মেয়েকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। আমি তাকে কি উত্তর দেব, কিভাবে বোঝাব যে তার মা কোনো অন্যায় না করেও আজ সবার চোখে অপরাধী? আমার স্বামী নোমানকে ফোন করার মতো সাহসও আমার ছিল না। আমি জানতাম এই ঘটনাটা তার কানে পৌঁছালে সে আমাকেই দোষারোপ করবে। সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকার রাত। আমার মনে হচ্ছিল আমার চারপাশের সব দরজা বন্ধ হয়ে গেছে। একদিকে শ্বশুরবাড়ি সবার অকথ্য মানসিক অত্যাচার, অন্যদিকে স্বামীর অবিশ্বাস। এই দুইটা চাপ আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই সংসার ছেড়ে অনেক দূরে কোথাও চলে যায়। কিন্তু পরক্ষণেই আমার মেয়ের মায়াবী মুখটার কথা মনে পড়ল। আমি যদি চলে যাই তাহলে আমার এই মাসুম বাচ্চাটার কি হবে? তাকে আমি এই ষড়যন্ত্রকারীদের হাতে একা ফেলে রেখে যেতে পারি না। আমি সারা রাত ধরে ভাবলাম আমাকে এখান থেকে পালিয়ে গেলে চলবে না। পালিয়ে যাওয়া মানেই হলো তাদের মিথ্যা অভিযোগগুলোকে সত্যি বলে মেনে নেওয়া। আমাকে এখানে ভাগতে হবে, এই বাড়িতেই, এবং আমাকে প্রমাণ করতে হবে যে আমি পবিত্র, আমি নির্দোষ। তারা আমার সাথে যত অন্যায় করুক না কেন, আমি আমার সততার পথ থেকে এক চুলও নড়ব না। আমি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখলাম। আমি জানতাম তিনি নিশ্চয়ই আমার প্রতি এত বড় অবিচার হতে দেবেন না। মনের মধ্যে এই দৃঢ় সংকল্প নিয়ে আমি পরদিন সকালে ঘুম থেকে উঠলাম। আমি ঠিক করলাম, আজ থেকে আমি আর কাঁদব না। আমি আমার স্বাভাবিক কাজগুলো করে যাব। তাদের অবহেলা, তাদের অপমান আমি নীরবে সহ্য করব। কিন্তু আমি আমার আত্মসম্মানকে বিসর্জন দেব না। আমি আমার আচরণের মাধ্যমে, আমার কাজের মাধ্যমে তাদের দেখিয়ে দেব যে তারা একজন নিরপরাধ মানুষকে কতটা কষ্ট দিচ্ছে। আমার এই নীরব প্রতিবাদী হবে আমার সবচেয়ে বড় অস্ত্র। এরপর থেকে আমার জীবনটা একটা ভিন্ন খাতে বইতে শুরু করল। আমি আমার শ্বশুর বাড়ির সবার সাথে প্রয়োজন ছাড়া কথা বলা প্রায় বন্ধ করে দিলাম। তাদের অপমান আর অবহেলাকে আমি আমার দৈনন্দিন জীবনের একটা অংশ হিসেবেই মেনে নিয়েছিলাম। কিন্তু আমার মনটাকে আমি শক্ত রেখেছিলাম। আমি সারাদিন আমার মেয়ে সোহানাকে নিয়ে থাকতাম। তাকে পড়াতাম, তার সাথে খেলতাম। আর বাকি সময়টা আমি সংসারের কাজে নিজেকে ব্যস্ত রাখতাম। আমি তাদের কোনো সুযোগই দিতে চাইতাম না যা দিয়ে তারা আমার বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ আনতে পারে। কিন্তু ষড়যন্ত্রকারীদের মন্ত্র তাতে শান্ত হয় না। আমার এই নীরবতাকেও তারা ভুলভাবে ব্যাখ্যা করতে শুরু করল। আমার ননদ নুরিফা আমার শাশুড়িকে বলল, মা দেখেছ ভাবির কত দেমাগ, আমাদের সাথে কথাই বলে না, নিশ্চয়ই কোনো বড় পরিকল্পনা করছে। শাশুড়ি মা ও তার কথায় সায় দিয়ে বললেন, ঠিকই বলেছিস। এই মেয়ের পেটে পেটে এত শয়তানি তা আমি আগে বুঝতেই পারিনি। তাদের এই ধরনের কথাবার্তা এখন আমার কানে এলেও আমি আর আগের মতো কষ্ট পেতাম না। আমার মনটা যেন পাথর হয়ে গিয়েছিল। একদিন আমি আমার ঘরে বসে একটা বই পড়ছিলাম। হঠাৎ আমার ননদ আর দেবরের কথোপকথন আমার কানে এল। তারা পাশের ঘরে বসে কথা বলছিল। আমার দেবর ইকরামুজ্জামান বলছিল, আপা আমরা কি কাজটা ঠিক করছি? ভাবি তো খুব ভালো মানুষ, আমাদের জন্য এত কিছু করে। আর আমরা তার সাথেই। তার কথা শেষ না হতেই আমার ননদ ধমক দিয়ে বলল, চুপ কর, তুই বেশি বুঝিস। এই মেয়েকে বাড়ি থেকে তাড়াতে না পারলে আমাদের কারোরই শান্তি নেই। আর ভাইয়ার সব সম্পত্তি তো ওই নিয়ে নেবে। তাদের কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। তাহলে আসল কারণ এই সম্পত্তি? তারা ভাবছে আমি নুমানের সব সম্পত্তি দখল করে নেব, আর তাই তারা আমাকে তাড়ানোর জন্য এত কিছু করছে। আমার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। এতদিন আমি ভাবতাম হয়তো কোনো ভুল বোঝাবুঝির কারণে তারা আমার সাথে এমন করছে, কিন্তু এখন আমি বুঝতে পারলাম এটা কোনো ভুল বোঝাবুঝি নয়। এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। আমার প্রতি তাদের এই আক্রোশের পেছনে লুকিয়ে আছে লোভ। ঠিক সামান্য সম্পত্তির জন্য মানুষ এতটা নিচু নামতে পারে? তারা একবারও আমার মেয়েটার কথা ভাবল না। তারা একবারও তাদের ভাইয়ের সংসারের কথা ভাবল না। আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সাথে সাথে আমার মনের মধ্যেও একটা জেদ চেপে বসল। আমি কিছুতেই এই লোভী মানুষগুলোর কাছে হার মানব না।
আমি আমার এবং আমার মেয়ের অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়ে যাব। আমি মনে মনে একটা পরিকল্পনা করলাম। আমাকে এই ষড়যন্ত্রের প্রমাণ জোগাড় করতে হবে। আমাকে নুমানকে জানাতে হবে যে তার প্রিয় ভাই বোন আর বাবা মা তার অগোচরে তার সংসারটা ভেঙে দেওয়ার জন্য কি ভয়ঙ্কর খেলা খেলছে। কিন্তু কাজটা খুব সহজ ছিল না। তারা সবাই খুব চালাক ছিল। আমার সামনে তারা এমনভাবে থাকত যেন কিছুই হয়নি, কিন্তু আড়ালে তারা ঠিকই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনত। আমি সুযোগের অপেক্ষায় থাকলাম। আমি তাদের ফোন কল, তাদের কথাবার্তা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করতাম। আমি চাইতাম এমন একটা প্রমাণ আমার হাতে আসুক যা দিয়ে আমি নোমানের সামনে তাদের মুখোশটা খুলে দিতে পারি। কিন্তু তারা আমার সামনে খুব সতর্ক থাকত। আমি বুঝতে পারছিলাম একা একা এই লড়াইটা জেতা আমার জন্য খুব কঠিন হবে। আমার একমাত্র ভরসা ছিল সৃষ্টিকর্তা। আমি প্রতিদিন নামাজ পড়ে তার কাছে কান্নাকাটি করতাম। আমি বলতাম, হে আল্লাহ, তুমি তো সব দেখছো, তুমি তো জানো আমি নির্দোষ, তুমি আমাকে একটা পথ দেখাও, তুমি এই অন্যায়ের বিচার করো। আমি বিশ্বাস করতাম সৃষ্টিকর্তা কখনো একজন নিরপরাধের প্রার্থনা ফিরিয়ে দেন না। তিনি নিশ্চয়ই এমন কিছু করবেন যাতে সত্যটা সবার সামনে প্রকাশ পায়। আমার এই বিশ্বাসই আমাকে সে কঠিন সময়ে বেঁচে থাকার শক্তি জুগিয়েছিল। আমি দিনের পর দিন অপেক্ষা করতে লাগলাম একটা অলৌকিক ঘটনার জন্য। আমি জানতাম সত্যের জয় হবেই, হয়তো একটু দেরি হবে, কিন্তু ষড়যন্ত্রের এই কালো মেঘ একদিন কেটে যাবেই এবং আমার জীবনে আবার নতুন করে সূর্য উঠবে। আমার এই ধৈর্য আর বিশ্বাসই ছিল আমার সবচেয়ে বড় শক্তি। আমার ধৈর্যের বাঁধটা ধীরে ধীরে ভাঙতে শুরু করেছিল। প্রতিদিন একই ধরনের মানসিক অত্যাচার সহ্য করাটা ছিল অসহনীয়। নুমানের সাথে আমার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সে ফোন করলে শুধু কাজের কথা বলতো, আর নয়তো তার পরিবারের পাঠানো মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে জেরা করত। আমাদের মধ্যে ভালোবাসার যে সেতুটা ছিল সেটা যেন পুরোপুরি ভেঙে গিয়েছিল। আমি যখনই তাকে বোঝানোর চেষ্টা করতাম সে বলতো, তুমি আগে নিজেকে বদলাও, তারপর আমার সাথে কথা বলবে। আমার ননদ নুডিফা আর শাশুড়ি এখন আমাকে তাড়ানোর জন্য নতুন নতুন ফোন দিয়ে আসতে শুরু করল। তারা বাড়িতে ইচ্ছে করে এমন সব পরিস্থিতি তৈরি করত যাতে দোষটা আমার ঘাড়ে এসে পড়ে। একদিন শাশুড়ি মা তার একটা সোনার হার খুঁজে পাচ্ছিলেন না। তিনি সাথে সাথে পুরো বাড়ি শুদ্ধ মাথায় তুললেন এবং সরাসরি আমাকে চোর বলে অপবাদ দিলেন। তিনি চিৎকার করে বলতে লাগলেন, এই অলক্ষণে মেয়েটাই আমার হাত চুরি করেছে, ও আমাদের সবাইকে পথে বসিয়ে ছাড়বে। আমি জঘন্য অপবাদ শুনে আর স্থির থাকতে পারলাম না। আমি কান্নায় ভেঙে পড়ে বললাম, মা, আপনি এটা কি বলছেন? আমি আপনার হার চুরি করতে যাব কেন? আমি আপনাদের সম্মানকে কখনো ছোট করিনি। কিন্তু আমার কথায় কেউ কান দিল না। আমার ননদ বলল, চোর কি কখনো নিজের মুখে বলে যে আমি চুরি করেছি? ঘর তল্লাশি করলেই পাওয়া যাবে। তাদের এই আচরণে আমি এতটাই অপমানিত আর মর্মাহত হলাম যে আমার মনে হচ্ছিল এই মুহূর্তে যদি আমার মরণ হতো তাহলে হয়তো আমি শান্তি পেতাম। তারা আমার ঘর তল্লাশি করল, আমার আলমারি, আমার ব্যাগ সবকিছু তছনছ করল, কিন্তু স্বাভাবিকভাবেই তারা কিছুই পেল না। কারণ হারটা আমার শাশুড়ি নিজেই তার অন্য একটা বাক্সে রেখে ভুলে গিয়েছিলেন। পরে যখন হারটা পাওয়া গেল তখন তারা কেউ আমার কাছে একবারের জন্য দুঃখ প্রকাশও করল না, বরং তারা এমন ভাব করতে লাগল যেন আমি ভয়ে হারটা বের করে অন্য কোথাও রেখে দিয়েছি। এই ঘটনাটার পর আমি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়লাম। আমি সিদ্ধান্ত নিলাম আমি আর এই নরকে থাকব না। আমি আমার মেয়েকে নিয়েই বাড়ি থেকে চলে যাব। আমি আমার স্বামীকে ফোন করে বললাম, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। আমার পরিবার আমাকে চোরের অপবাদ দিয়েছে। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। নুমান আমার কথা শুনে একটু বিচলিত হল না। উল্টো সে আমাকে বলল, কোথায় যাবে তুমি? আমার বাড়িতেই তোমাকে থাকতে হবে। আর আমার মা যখন বলেছে তখন নিশ্চয়ই তুমি কিছু একটা করেছ। আমার স্বামীর মুখ থেকে এই কথা শোনার পর আমার আর কোনো আশা রইল না। আমি বুঝতে পারলাম এই মানুষটা তার পরিবারের অন্ধবিশ্বাসে এতটাই ডুবে আছে যে আমার সত্যি কথাটা তার কানে আর কোনোদিনও পৌঁছাবে না। আমার মনটা বিতৃষ্ণায় ভরে গেল। আমি ফোনটা কেটে দিলাম। আমার মনে হলো আমার ভালোবাসার মানুষটা আমার জন্য মরে গেছে। এখন যে আছে সে আমার স্বামী নয়, সে তার লোভী পরিবারের হাতের পুতুল। আমি আমার জিনিসপত্র গোছাতে শুরু করলাম। আমার মেয়েটা আমার মুখের দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল রাজ্যের প্রশ্ন। আমি তাকে বুকে জড়িয়ে ভরে বললাম, মা, আমরা একটা নতুন জায়গায় যাব। সেখানে আমাদের কেউ কষ্ট দেবে না। আমি জানি না এই অনিশ্চিত পথে আমার কি হবে,
কিন্তু আমি এটা জানতাম যে এই অপমান আর অসম্মানের জীবন আমি আর কাটাতে পারব না। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকাটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা হয়তো অন্য রকম ছিল। আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই এমন একটা ঘটনা ঘটল যা আমার জীবনের মোড়টাই ঘুরিয়ে দিল। আমার মনে হলো আমার প্রার্থনায় হয়তো সৃষ্টিকর্তা শুনতে পেয়েছেন। তিনি হয়তো চান না আমি এভাবে হেরে গিয়ে চলে যাই। তিনি হয়তো চান আমি আমার নির্দোষিতা প্রমাণ করে মাথা উঁচু করে এই বাড়ি থেকে বের হই অথবা এখানেই থাকি সম্মানের সাথে। সেই অলৌকিক ঘটনাটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমি যখন আমার ছোট্ট ব্যাগটা গুছিয়ে সুহানার হাত ধরে ঘর থেকে বের হতে যাব, ঠিক তখনই বাইরে থেকে একটা চিৎকারের আওয়াজ এলো। আমরা সবাই দৌড়ে বাইরে গেলাম, গিয়ে দেখলাম আমার শ্বশুর নাজিউল্লাহ সাহেব উঠোনের কোণে পড়ে কাতরাচ্ছেন। সেদিন সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, উঠোনটা বেশ পিচ্ছিল হয়েছিল। তিনি হয়তো কোনো কাজে বাইরে যাচ্ছিলেন, আর পা পিছলে পড়ে গেছেন, তার ডান পাটা খুব বাজেভাবে মচকে গিয়েছিল। আমরা সবাই মিলে ধরাধরি করে তাকে ঘরে নিলাম। তার পায়ের ব্যথাটা এতটাই মারাত্মক ছিল যে তিনি যন্ত্রণা ছটফট করছিলেন। আমরা দ্রুত একজন ডাক্তারকে ফোন করলাম। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন পায়ের হাড়ে চিড় ধরেছে, প্লাস্টার করতে হবে, কয়েক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। ডাক্তারের কথা শুনে সবাই চিন্তায় পড়ে গেল। আমার শ্বশুর ছেলে নেই, পরিবারের একমাত্র চালিকা শক্তি। তিনি অসুস্থ হয়ে পড়ায় পুরো পরিবারে একটা বিপর্যয় নেমে এল। এই ঘটনার পর আমার বাড়ি ছেড়ে যাওয়ার পরিকল্পনাটা ভেস্তে গেল। এই অবস্থায় আমার শ্বশুরকে ফেলে রেখে চলে যাওয়াটা আমার বিবেক সায় দিল না। আমি আমার ব্যাগপত্র আবার আগের জায়গা রেখে দিলাম এবং আমার শ্বশুরের সেবায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করলাম। আমি তার জন্য স্যুপ তৈরি করতাম, সময় মতো ওষুধ খাওয়াতাম, তার ক্ষতস্থান ড্রেসিং করে দিতাম। আমি আমার নিজের বাবার মতোই তার সেবা করতে লাগলাম। কিন্তু আমার এই সেবাটাও আমার শাশুড়ি আর নন্দের চোখে ভালো ঠেকল না। আমার শাশুড়ি মা আমাকে অহেতুক দোষারোপ করতে শুরু করলেন। তিনি বলতে লাগলেন, তোর জন্যই আজ আমার স্বামীর এই অবস্থা। তুই একটা অলক্ষণে। তুই এই বাড়িতে আসার পর থেকেই আমাদের সংসারে একের পর এক বিপদ লেগেই আছে। আমি তার কথায় অবাক হয়ে বললাম, মা, উনি তো বৃষ্টির পানিতে পা পিছলে পড়ে গেছেন, এর মধ্যে আমার দোষ কোথায়? তিনি চিৎকার করে বললেন, চুপ কর পাপিষ্ঠা, তোর মুখ আমি দেখতে চাই না। আমার ননদ নুডিফাও আমার স্বামীর কাছে ফোন করে বলল, ভাইজা তুমি তাড়াতাড়ি চলে এসো, বাবা খুব অসুস্থ আর ভাবির জন্য বাবার এই অবস্থা হয়েছে, ভাবি নিশ্চয়ই বাবাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এই ধরনের জঘন্য মিথ্যে কথা শুনে আমার গা জ্বলে যাচ্ছিল, কিন্তু আমি কোনো প্রতিবাদ করলাম না। আমি শুধু নীরবে আমার দায়িত্ব পালন করে যেতে লাগলাম। আমি জানতাম আমি যদি এখন এদের সাথে ঝগড়া করি তাহলে অসুস্থ মানুষটা আরও বেশি কষ্ট হবে। আমার শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে নোমান খুব দ্রুত বিদেশ থেকে চলে এলো। সে বাড়িতে এসেই তার বাবার অবস্থা দেখে খুব ভেঙে পড়ল। আমার শাশুড়ি আর ননদ এই সুযোগে আমার বিরুদ্ধে তার কান ভারী করতে লাগল। তারা তাকে বোঝানোর চেষ্টা করল যে আমি এইসব কিছুর জন্য দায়ী। নুমান তাদের কথা শুনে আমার সাথে খুব খারাপ ব্যবহার করল। সে আমাকে বলল, তোমার জন্য আজ আমার বাবার এই অবস্থা, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। আমি তার এই আচরণে খুব কষ্ট পেলাম, কিন্তু আমি হাল ছাড়লাম না। আমি আমার স্বামীর অবহেলা আর আমার শ্বশুর বাড়ির সবার অত্যাচার সহ্য করেও আমার শ্বশুরের সেবা করে যেতে লাগলাম। আমি রাতে জেগে তার পাশে বসে থাকতাম, তার পায়ে গরম সেক দিতাম। আমার সেবা যত্নে আমার শ্বশুর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেন। তিনি হয়তো মুখে কিছু বলতেন না, কিন্তু আমি তার চোখে আমার জন্য একটা অন্যরকম দৃষ্টি দেখতে পেতাম। তার কঠোর দৃষ্টিটা যেন ধীরে ধীরে কোমল হয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম আমার সেবা আর ধৈর্য হয়তো তার মনের ভেতরের ভুল ধারণাগুলোকে নাড়া দিতে শুরু করেছে। তিনি হয়তো বুঝতে পারছিলেন যে যে মেয়েটাকে তারা সবাই মিলে এত অত্যাচার করেছে, সেই মেয়েটাই আজ তার বিপদের দিনে সবচেয়ে বেশি পাশে আছে। আমি কোনো কিছুর আশা না করেই আমার কর্তব্য করে যাচ্ছিলাম। আমার মনে একটা বিশ্বাস ছিল, সত্য একদিন প্রকাশ পাবেই, আর সেই দিনটা হয়তো খুব বেশি দূরে নয়। আমার শ্বশুরের সুস্থ হয়ে ওঠাই ছিল আমার একমাত্র প্রার্থনা। আমার সেবা যত্নে আমার শ্বশুরমশাই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। তিনি এখন লাঠিতে ভর দিয়ে অল্প অল্প হাঁটতে পারেন। একদিন সন্ধ্যায় তিনি বাড়ির সবাইকে তার ঘরে ডাকলেন। আমার স্বামী, শাশুড়ি, দেবর, ননদ সবাই উপস্থিত হল। আমাকেও ডাকা হলো। আমার বুকটা ধড়ফড় করছিল। আমি ভাবছিলাম আজ হয়তো আমার বিদায়ের পালা।
তারা হয়তো সবাই মিলে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তটা জানাবে। আমি মনে মনে স্রষ্টাকে ডাকছিলাম। সবাই উপস্থিত হওয়ার পর আমার শ্বশুরমশাই কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি আমার শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, সাজিলা, তোমরা সবাই মিলে বৌমাকে নিয়ে একটা সালিশে বসতে চেয়েছিলে, তাই না? তোমরা তো চেয়েছিলে ওকে এই বাড়ি থেকে বের করে দিতে। আমার শাশুড়ি কিছুটা অবাক হয়ে বললেন, হ্যাঁ চেয়েছিলাম, কারণ এই মেয়ের জন্যই আমাদের সংসারে এত অশান্তি। তার কথা শুনে আমার ননদ আর দেবর সায় দিল। আমার স্বামী নুমান মাথা নিচু করে বসে রইল। তখনই ঘটল সেই আশ্চর্যজনক ঘটনাটা। আমার শ্বশুরমশাই হঠাৎ করে চিৎকার দিয়ে বলে উঠলেন, তোমরা সবাই চুপ করো, আর একটাও মিথ্যা কথা বলবে না। যা করেছ অনেক করেছ। এই নিরপরাধ মেয়েটার উপর তোমরা দিনের পর দিন অত্যাচার করেছ, ওকে মিথ্যা অপবাদ দিয়েছ, আর আমিও তোমাদের কথা বিশ্বাস করে ওর সাথে অন্যায় করেছি। তার এই কথা শুনে ঘরের মধ্যে যেন পিনপতন নীরবতা নেমে এল। সবাই অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। তিনি বলতে লাগলেন, আমি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম তখন আমি নিজের চোখে দেখেছি এই মেয়েটা কিভাবে দিনরাত এক করে আমার সেবা করেছে। তোমরা সবাই যখন আমার থেকে দূরে ছিলে তখন ওই আমার পাশে ছিল। যে মেয়েটা এত বড় অন্যায়ের শিকার হয়েও তার কর্তব্য ভুলে যায় না, সে কখনো খারাপ হতে পারে না। তিনি আমার ননদ নুরিফার দিকে তাকিয়ে বললেন, আমি সব জানি, তুই তো আমার কানে সারাক্ষণ বৌমার নামে বিষ ঠেলেছিস। সামান্য সম্পত্তি লোভে তুই তোর ভাইয়ের সংসারটা ভাঙতে চেয়েছিলি। আমার শ্বশুরের মুখে এ কথা শোনার পর নুরিফার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে আর আমার শাশুড়ি দুজনেই মাথা নিচু করে ফেল। আমার শ্বশুর আমার স্বামী নুমানের দিকে তাকিয়ে বললেন, আর তুই নুমান, তুই কেমন স্বামী? পরের কথা শুনে নিজের স্ত্রীকে অবিশ্বাস করেছিস। একবারও কি তোর মনে হলো না যে মেয়েটা তোকে এত ভালোবাসে? সে এমন কাজ করতে পারে না। বাবার কথায় নুমানের চোখ দিয়ে জল পড়তে লাগল। আমার শ্বশুরমশাই তখন আমার দিকে তাকিয়ে হাত জোড় করে বললেন, বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের কথা শুনে তোমাদের প্রতি অন্ধবিশ্বাসে তোমার উপর অনেক অন্যায় করেছি। সৃষ্টিকর্তা হয়তো আমাকে সেই পাপের শাস্তিই দিয়েছেন। আমার এই পা ভাঙাটা আমার পাপের প্রায়শ্চিত্ত। তার চোখে জল দেখে আমার মনটা গলে গেল। আমি এগিয়ে গিয়ে তার হাত ধরে বললাম, বাবা, আপনি আমার গুরুজন, আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে পাপের ভাগী করবেন না। এরপর যা হলো তা ছিল স্বপ্নের মতো। আমার শাশুড়ি, দেবর, ননদ সবাই একে একে আমার কাছে এসে তাদের ভুলের জন্য ক্ষমা চাইলেন। আমার ননদ নুরিফা কান্নায় ভেঙে পড়ে আমার পা জড়িয়ে ধরল। সে তার লোভ আর ঈর্ষার কথা স্বীকার করল। আমি তাকে তুলে ধরে বুকে জড়িয়ে নিলাম, কারণ ক্ষমা করার মধ্যেই সবচেয়ে বড় মহত্ব লুকিয়ে আছে। আমার স্বামী নুমান আমার সামনে এসে দাঁড়াল। তার চোখে ছিল অনুশোচনার জল। সে আমার হাত ধরে বলল, জুথি, আমি তোমার যোগ্য নই। আমি তোমাকে বিশ্বাস করিনি। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি তার চোখের দিকে তাকিয়ে হাসলাম। সেই হাসিতে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু ভালোবাসা আর শান্তি। আমাদের সংসারে আবার সুখ ফিরে এলো। সবাই তাদের ভুল বুঝতে পারল। আমার শ্বশুরমশাই এখন আমাকে আগের চেয়েও বেশি ভালোবাসেন। আমার স্বামী আমাকে তার ভালোবাসায় ভরিয়ে রেখেছে। আমরা এখন সবাই একসাথে মিলেমিশে থাকি। বন্ধুরা, আমার জীবনের এই পরিস্থিতি আমাকে শিখিয়েছে, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, কখনো ধৈর্য হারাতে নেই এবং সততার পথ থেকে বিচ্যুত হতে নেই। সত্যের জয় হয়তো দেরিতে হয়, কিন্তু হয় অবশ্যই। আর সবশেষে এটাই বলতে চাই, কান কথার ভুল বোঝাবুঝি একটা সুন্দর সংসারকে ধ্বংস করে দিতে পারে। তাই কোনো কিছু বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করে নেওয়া উচিত। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।